দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। রাত পোহালেই ডাকসু নির্বাচন, সে নিয়েই স্বভাবতই আজকে আমাদের আলোচনা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আজকে আমাদের সাথে। সবাই এই নির্বাচনের প্রার্থী। আছেন শেখ তানভীর বারী হামিম, তিনি জিএস প্রার্থী, জাতীয়তাবাদী ছাত্রদল। আছেন জনাব আবু বাকের মজুমদার, তিনিও জিএস প্রার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এবং মেঘমাল্লার বসু সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনিও জিএস প্রার্থী, প্রতিরোধ পর্ষদ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। মেঘ, শুরুতে আপনার কাছে আসতে চাই। প্রচারণার সময় শেষ, এখন হয়তো একটু ফিরে দেখার সুযোগ রয়েছে আসলে কেমন হয়েছে এই সময়টা, এবং কালকের দিন ঘিরে আপনাদের অনেকগুলো উদ্বেগের কথাও বিভিন্ন সময় বলেছেন আপনি। সেখান থেকেই যদি শুরু করি, একটা কথা বারবার ঘুরে ফিরে আসছিল যে এত ভোটার, তার জন্য পর্যাপ্ত বুথ আছে কিনা, বা যেভাবে সময় বেঁধে দেওয়ার কথা বলা হচ্ছে তাতে করে আসলে ভোটাররা তাদের ভোট ঠিক মতো দিতে পারবেন কিনা। এই কনসার্ন গুলো তো আসলে শুরু থেকে আমাদের মধ্যে ছিল। আসলে ভোটাররা যদি 7 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে তাহলে হয়তো সবাই ভোট দিতে পারবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি একটা প্রশাসন হিসেবে একটা কাঠামোগত জায়গা থেকে ভোটারকে ভোট দিতে ইনসেন্টিভাইজ করতে চাই কিনা, আমি তাকে প্রণোদনা দিতে চাই কিনা। আমরা যে কাঠামোটি দেখেছি সেই কাঠামোতে আমরা দেখতে পেলাম ভোটারদেরকে প্রণোদনা দেওয়ার কোনো রকম চেষ্টা কিন্তু হলো না। শেষ পর্যন্ত আমরা যেই অবস্থায় গিয়েছি তাতে যদি কোনোভাবে লাইন জ্যামিং এর একটা অবস্থা দাঁড়ায় তাহলে কিন্তু কালকে অনেক ভোটার ভোট দিতে পারবে না। এবং আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমাদের প্রশাসন গতকালকে বলেছে যে তারা কি করবেন, তারা হচ্ছে এলইডি স্ক্রিনে আমাদেরকে ভোটের যে কাউন্টিং সেই কাউন্টিং দেখাবে। মানে ভোটের কাউন্টিং এর স্বচ্ছতা থাকা খুব জরুরি, ভোটের কাউন্টিং থাকা খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে তার মানে আমাদের কাছে এতটা প্রযুক্তি আছে যে আমরা এলইডি স্ক্রিনে আমাদের যে ভোট কাউন্টিং সেই ভোট কাউন্টিং দেখাতে পারি। তাহলে আপনি যেহেতু একটু ফিরে দেখার কথা বললেন যে প্রচারণা শেষ, এখন তো আসলে মানে ম্যানিফেস্টো নিয়ে অমুক তমুক এগুলা নিয়ে তত বেশি কথা বলা যাবে না। তাহলে আমরা যদি একটু সামগ্রিক জিনিসগুলা নিয়ে কথা বলি। পৃথিবীতে তো অনেক দেশে ছাত্র সংসদ নির্বাচন হয়, 1990 এর পরে আর ছাত্র সংসদ নির্বাচন হয় নাই আমাদের এখানে। 2019-এ যে ছাত্র সংসদ নির্বাচনটা হয়েছে ওটাকে আমরা ছাত্র সংসদ নির্বাচন বিবেচনা করতে চাই। তাহলে সম্ভব কি ছিল না আর্লি ব্যালটের ব্যবস্থা করা, যে যদি কারো ওই দিন আসতে উপস্থিত হওয়া নিয়ে সংকট তৈরি হয় সে 2 দিন আগে ভোটটা দিয়ে রেখে যাবে, সে ভোটটা স্টোর থাকবে, 2 দিন পরে সে ভোটটা কাউন্ট হবে। আমাদের প্রত্যেকের একটা করে ইনস্টিটিউশনাল ইমেল আইডি আছে, খুব ইজি ছিল ইনস্টিটিউশনাল ইমেল আইডির সাথে অ্যাসাইন করে দেওয়া, যে মানুষ নিজেদের ইমেল আইডি গুলোতে তাদের যে ভোটগুলো সেই ভোটগুলো দিয়ে যায়। যদি প্রশাসন এবং আমি বলবো ছাত্র সংগঠনগুলি আসলে এই ব্যাপারে মানে আগ্রহী থাকতো যে সর্বোচ্চ পরিমাণ ভোট পড়ুক, 39,000 ভোটার যদি আমার হয় অনেককে বললেও হয়তো তারা ভোট দিবে না, কিন্তু এটা খুবই ইজিলি সম্ভব ছিল যে 35,000 মানে 30,000 প্লাস 35,000-এর কাছাকাছি মানুষজন ভোট দিবে। সেটার জন্য আর্লি ব্যালটের ব্যবস্থা করা যায়, তো সেটার জন্য অনলাইন ব্যালটের ব্যবস্থা করা যায়, তো অনেক কিছু করা যেত, কিন্তু সেগুলো কিছু হইল না। আমরা দেখলাম ভোটটা খুবই একটা দায় সারা এবং খাপছাড়া পদ্ধতিতে হলো। 13 দিনের মধ্যে 40,000 শিক্ষার্থীকে কে রিচ করবে? কেউ রিচ করতে পারে নাই। আমরা হয়তো মানে আমি তো অসুস্থতার কারণে পার্সোনাল আউটরিচ এর ক্ষেত্রে খুবই পিছায় পড়ছি আমার বাকি প্রতিদ্বন্দ্বীদের থেকে, কিন্তু আমার বাকি প্রতিদ্বন্দ্বীরাও কি বলতে পারবে যে তারা 40,000 শিক্ষার্থীকে ফিজিক্যালি মানে টাচ করতে পারছে বা ফিজিক্যালি তাদের সাথে কথা বলতে পারছে, বা বলতে পারলেও কি করতে পারছে? তারা তারা সর্বোচ্চ তাদের কাছে ম্যানিফেস্টোটা ইশতেহারটা পৌঁছায় দিতে পারছে। কিন্তু এই যে 40,000 শিক্ষার্থীর সাথে আসলে ডিরেক্টলি কথা বলা, এটার জন্য তো আসলে কোনোদিনই 13টা দিন কোনোভাবেই সাফিসিয়েন্ট ছিল না। সো ওই নাই মামার থেকে কানা মামা ভালো, সেই অর্থে একটা ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশ পাইলাম এতদিন পরে, সবাই মিলে ভোট চাওয়া হচ্ছে, ভোটের আলোচনা হচ্ছে। আমরা তো গত 10-15 বছরে ভোট ভুলে গেছিলাম, তো একটা ভোট হচ্ছে সেটা একটা আশাব্যঞ্জক জিনিস। কিন্তু শঙ্কা, হতাশা, দুঃখ, উদ্বেগ সেই জায়গাগুলো যেমন ছিল তেমনই আসলে থেকে গেল। মেঘমালার এখানে গতকালকে থেকে সবচেয়ে বেশি আলাপ আসলে শুনছি সাইবার বুলিং নিয়ে। অনেকে বলছেন যে তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে নানানভাবে রিপোর্ট করা হচ্ছে, সেগুলো ক্ষেত্র বিশেষে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে পুরো প্রচারণায় ইন্টারনেটের ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটাকে আপনি কিভাবে দেখেন? আমরা যখন একদম ক্যাম্পেইনের শুরুতে বলছিলাম যে হচ্ছে অনেকগুলা পেজ আছে, যেই পেজগুলা ডিইউ নাম দিয়ে চালানো হয় কিন্তু সেগুলো আসলে শিবিরের পেজ, যেমন ডিইউ ইনসাইডার্স, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ইত্যাদি ইত্যাদি। এই পেজগুলোর উপর কন্ট্রোল তৈরি করার আগ পর্যন্ত আসলে এখানে সুষ্ঠু অবস্থা বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব না। তখন এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। 12-13 দিনের মাথায় সে কথাগুলো সত্য প্রমাণিত। পুরো জিনিসটাই, নির্বাচনটাই পুরাটাই অনলাইন কেন্দ্রিকতার মধ্য দিয়ে হলো, এবং অনলাইনের মধ্য দিয়ে হলো শুধু তা না, মানে অনলাইনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ইচ্ছাপূর্ণ ট্রলিং, স্লাট শেমিং, সকল ধরনের যে কদর্যতা সেই কদর্যতা বের হয়ে আসে।
এবং আপনারা আচ্ছা একটা জিনিস একটু আমাকেও জানাতে পারলে ভালো হয়, আমি নিজেও অসুস্থতার কারণে অনেক কিছু দেখতে পাই না, জানতে পাইনি। আমি জানতে পারলাম সাদিক কায়েমের নাকি আইডি ডিঅ্যাক্টিভেট, আবার আমার ফেসবুকে দেখলাম অনেকে সাদিক কায়েমের মানে ডিসেবলড আইডিতে মেসেজ পাঠাচ্ছে। ডিসেবলড আইডিতে কি মেসেজ পাঠানোর কোনো নতুন ব্যবস্থা হয়েছে? আমি জানি না কিভাবে হচ্ছে। সে বিষয়ে আমরা অবশ্য বিশেষজ্ঞ নই, তাই এই মুহূর্তে তার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাছে ফিরবো আবারও, তবে তার আগে জনাব বাকের আপনার কাছে আসতে চাই। এই যে এত ধরনের অভিযোগ, এত তিক্ততা, সেখানে দিনের শেষে গণতান্ত্রিক পরিবেশের কথা তো আমরা বলি, এবং অনেকে বলেন যে ডাকসু থেকে আসলে বোঝা যাবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কেমন হবে। আপনারা গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, এবং সব মিলিয়ে এই যে যারা পাশাপাশি লড়াই করেছেন কদিন আগে, আপনারা সবাই আজকে যে এত তিক্ততা এবং একজনের ফেসবুক আইডি রিপোর্ট করে ব্লক করে দেওয়ার মতন অভিযোগ যখন আসছে, এখান থেকে কাটিয়ে উঠবো আমরা কিভাবে? নাকি এইগুলো আসলে নির্বাচনের পরেই মিইয়ে যাবে? আচ্ছা, আমাদের গতকালকে নির্বাচনের প্রচারণার শেষ দিন গিয়েছে, আগামীকালকে হচ্ছে ইলেকশন। তো প্রথমেই মহান সৃষ্টিকর্তার নিকট আমি শুকরিয়া আদায় করতেছি, এখানে কোনো ধরনের সংঘর্ষ বা সরাসরি কোনো ক্ল্যাশ ছাড়া আমরা এই জায়গাটা উঠে আসছি। আমি আশাবাদী যে আগামীকালকে আমরা একটা স্থিতিশীল সহাবস্থানের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের ভোট দিবে। আর তিক্ততা আসলে যেভাবে উপস্থাপন করার বিষয়টা আমি মনে করি যে মোটেও এরকম না। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম, যারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রার্থী আছি আমরা, আমি পার্সোনালি মনে করি যে আমরা খুব বেশি এখানে আমাদের নিজেদের মধ্যে ওই মিস আন্ডারস্ট্যান্ডিংটা নাই, বরং এটা একটা ইতিবাচক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই নির্বাচনটা হচ্ছে। কয়েকটা জায়গায় প্রশ্ন আছে, এটা সত্য, যেমন দাদা বলেছেন যে, মেঘদা বললেন যে এই যে অনলাইনে যে বিষয়গুলো, এগুলা একদমই সত্য যে অনলাইনে অনেক ধরনের কাদা চোরাচুরি হয়েছে। তবে ক্যাম্পাস আমি মনে করি যে শিক্ষার্থীর এই জিনিসটা, যে ডাকসু হচ্ছে, ডাকসুর মধ্যে আমাদের যে প্রচারণা তারা যথেষ্ট উপভোগ করেছেন। আমরাও যখন শিক্ষার্থীদের কাছে গিয়েছি, বিশেষ করে 1 টন যখন শিক্ষার্থী রিচ করেছিলাম, তারা তাদের অভিজ্ঞতা বলেছেন, তারা কেমন ক্যাম্পাস চায় সেটা তারা বারবার বলেছেন। বা আমরা তো আসলে বলতে গেলে যে শুধু 12 দিন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, বিষয়টা এরকম না। আমি পার্সোনালি ফার্স্ট ইয়ার থেকে, প্রথম দিন থেকে এখানকার শিক্ষার্থীর সাথে কানেক্টেড, এবং নিয়মিত এখানকার সমস্যাগুলো কিন্তু আমার কাছে অ্যাড্রেসড, এখানে আসলে কোন কোন পয়েন্টে কী কী ধরনের সমস্যা। যেমন আমি যখন সুফিয়া কামাল হলের সামনে যাই, তখন কিন্তু আমার কথাটা আসে যে সুফিয়া কামালের প্রবলেমটা কি, আমি তখন আমার ভোটারকে ওইভাবে অ্যাট্রাক্ট করতে চাই, মানে অ্যাকচুয়ালি তাই। এবং সেখানে কী ধরনের কাজ করেছি সেটা তাকে আমি বলি, মানে সে যেটা ফিল করে। বা ধরেন আমি যখন হচ্ছে যে হলপাড়ায় যাচ্ছি, তখন হলপাড়ার শিক্ষার্থীর সাথে আসলে আমার কানেকশনসটা কোথায়, বা ওইখানে আমার ইমোশনটা কোথায়। যেমন হলপাড়াতে আপনার 15ই জুলাই যখন প্রথম মারামারিটা হয় ছাত্রলীগের সাথে বিজয় ঘাটলের সামনে, এখানে একটা বিশাল কমিউনিটি কানেক্টেড, এবং এখানে একটা অনেক বড় ইমোশনস আছে এখানে। তখন আমি তার সাথে ওই স্টোরিটা শেয়ার করি, সে বলে যে ভাই আমি আপনার ডান পাশে ছিলাম, কেউ বলছে ভাই আজকে একজন বলতেছে যে আমি তোমার বাম পাশে ছিলাম, সে আমার বন্ধু, তো সে আমার বাম পাশে ছিল। তো এরকমের কি যে নানা ধরনের গল্প, তো আসলে এটা আজকে 12 দিনে হয় না, এটা দীর্ঘদিনের গল্প। তো এই যে শেয়ারিং বা 12 দিনের মধ্যে আসলে সবার রুমে রুমে যে আগে কিন্তু অ্যাক্সেসটা ছিল না এই জায়গা থেকে যে নো পলিটিক্সের যে ধরনের ক্যাম্পেইন হয়েছিল, আমরা চাইলেই আসলে সব রুমে যাইতে পারতাম না, যেখানে যেতাম বলতো যেখানে পলিটিক্স করতে যেতেছি, মানে ধরেন একটা ট্যাবো বা একটা ধাক্কাধাক্কিটা ছিল। তো এই 12 দিন এই সুযোগটা ছিল আমাদের সবার কাছে যাওয়া। তো সেটা আমরা যেতে, মানে আমি পার্সোনালি ফিল করি যে আমি যখন গিয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে, তাদের আমি মনে করি যে অনেক ভালোবাসা পেয়েছি, যেটা হয়তো আমি এক্সপেক্ট করিনি, এর চেয়ে বেশি পেয়েছি। অনেকে আপ্যায়ন করেছেন, অনেকে অনেকক্ষণ কথা বলেছেন, তার জুলাইয়ের স্টোরিটা সে শেয়ার করতেছে। আবার ধরেন যে জিয়া হলে গিয়েছিলাম, সেখানে আমার মনে আছে যে মেবি 22 সালে একটা স্টুডেন্টকে ছাত্রলীগ আটকে রাখছিল রুমে, ফার্স্ট ইয়ারের। তো আমি আর আমাদের হাসিবুল ইসলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক, আমরা 2 জন সহ কয়েকজন সাংবাদিক নিয়ে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তো ওই স্টোরিটা সে বলতেছে, এবং সে আর মানে যার রুমে গল্প করতেছি, সে বলতেছে যে সে ওই দিন আমাদের ওইখানে দেখছে, এবং সে জাস্ট ওইখান থেকে ভাবতেছিল যে এদের কী সাহস, এরা ছাত্রলীগের সামনে এসে 2 জন মানুষ এসে সামনে দাঁড়াই গেছে হলের ভিতরে ঢুকে ওই ছেলেরা আটকানোর জন্য। তো ও নিজে ওই দিন স্টোরিটা আমার মনে করে দিচ্ছে যখন জি হলে গিয়েছিলাম। তো এইভাবে আমি পার্সোনালি এই 12 দিন খুবই এনজয় করেছি এবং শিক্ষার্থীর সাথে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে যে আগামীকালকে আমরা একটা সুন্দর ইলেকশন পাবো, যদি কোনো ধরনের প্রশাসনিক জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচন ঘিরে বারবার নিরাপত্তার কথা খুব ঘুরে ফিরে আসছে। আপনারা প্রচারণার সময় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সমস্যা বোধ করেছেন কিনা, বা নির্বাচনের দিন ঘিরে কোনো আশঙ্কা আছে কিনা? আচ্ছা, প্রচারণার সময় আমি পার্সোনালি কোথাও অনিরাপদ বোধ করিনি। তবে নির্বাচনের দিন ঘিরে যেটা হয়েছে, মানে মেনলি কিছু জিনিস শিক্ষার্থীদের মনে প্রশ্ন তুলেছে, যেমন অনেকগুলো আচরণবিধি লঙ্ঘন হয়েছে, অনেকেই করেছে, কিন্তু নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে ওইভাবে ব্যবস্থা নেয়নি। তো
তো এই জন্য শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা আছে যে আগামীকালকে যে ইলেকশন সেখানে আসলে কোনো ইঞ্জিনিয়ারিং হয় কিনা। তো এই প্রেশারের কারণে কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন যে ভোট গণনা সেটাকেও সে কিন্তু ডিসপ্লেতে দেখাবে, সে রাজি হয়েছে। তো দুই দিক থেকেই চেষ্টা হচ্ছে, বাট কোথাও না একটা গ্যাপ যদি তৈরি হয় আগামীকালকে, সেটা হয়তো ভিন্ন দিকে নিতে পারে এই নির্বাচনকে। আদারওয়াইজ আমরা যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় প্রবেশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা আমি পার্সোনালি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি এবং আমার অভিজ্ঞতা আমি খুবই ভালো মনে করতেছি। তো আমরা আশাবাদী যে আগামীকালকে আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন পাবো। বিশেষ করে নারী শিক্ষার্থীরা যারা আছেন, আমি ফার্স্টে ভেবেছিলাম যে নারীরা আসলে ভোট দিতে আসবে কিনা বা অনাবাসিকরা ভোট দিতে আসবে কিনা, তো এটা একটা শঙ্কার জায়গা ছিল। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে অনাবাসিক এবং নারী শিক্ষার্থীদের সাথে অনেক বেশি মিট করেছি এবং ওনাদের সাথে কথা বলে দেখলাম যে অনেক বেশি আগ্রহ সবার মধ্যেই আছে। এবং এটা শুধুমাত্র আগামীকালকে যে ভোট কেন্দ্রটা কম করা হয়েছে সেখানে যদি বড় লাইন জ্যাম না হয়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই আমার মনে হয় যে এসে ভোট দিবেন এবং এই সম্ভাবনাটাই বেশি। তার কারণটা হচ্ছে লাইন জ্যামিং আবার ইস্যুটা কি, যদি সকালে লাইন জ্যামিং হয় তাহলে দুপুরের অডিয়েন্সটা কিন্তু আসতে চায় না, সেভাবে যে আমি দুপুরে আসলে লাইন জ্যামিংয়ে পড়তে হবে। তো সেজন্য যদি লাইন জ্যামিংটা না হয় সেক্ষেত্রে আমি মনে করি যে এই নির্বাচনে একটা আরেকটা অ্যাডভান্টেজ পাবে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে ধরেন আপনার যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আছে 40,000, ভোট কাউন্ট হলো 20,000, 20,000-এর ভোটে যে নির্বাচিত হবে সে যে ধরনের অ্যাকসেপ্টেন্স তিনি সেই ক্যাম্পাসে কাজ করবে, আর 40,000-এর মধ্যে যদি আমার 35,000 ভোটের কাস্ট হয়, সেই ক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তার অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেক বেশি হবে এবং তিনি কিন্তু আরও বেশি শিক্ষার্থীকে ধারণ করতে পারবেন। তো এই বিষয়টা আর কি সবার মনেই প্রশ্ন। মেঘদা যেটা বললেন, আমার মনে হয় ভাই এখানে দ্বিমত করবে না যদি কম শিক্ষার্থী ভোট দেয়। তো আমি আশাবাদী যে আমরা আগামীকালকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পাবো। তবে শঙ্কার জায়গা হচ্ছে এখনও যে আমাদের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো বারবার আমরা সংবাদ করে রিসাফল করতে বলেছি। আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি রিসাফল করার জন্য। একটা জায়গায় শুধু রিসাফল করেছে, সেটা হচ্ছে যে টিএসসি জায়গাটাকে শামসুন্নার হলকে নিয়ে গিয়েছে ইউল্যাবে, আর সুফিয়া কামাল হলকে নিয়ে গিয়েছে কার্জনে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সাফল্য আনে নাই, যেটাও আমি মনে করি যে শিক্ষার্থীদেরকে ভোটে অনিশ্চিত করার জন্য আমার এখানে একটা মনে হয় যে হীন পরিকল্পনা আছে কিনা আমার জানা নেই, কারণ বারবার বলা সত্ত্বেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়। হামিম, আপনার কাছে আসতে চাই। খানিকক্ষণ আগে খবর পেলাম যে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আপনাদের একজন এজিএস প্রার্থী তানভীর সম্ভবত সেটা জানিয়েছেন, আমি জানি না এর মধ্যে সেটা উদ্ধার করতে পেরেছেন কিনা। এর সাথে সাথে প্রচুর আলোচনা এই সময় আমরা শুনেছি বট বাহিনী নিয়ে, আসলে এরা কারা এবং আসলে পুরো ব্যাপারটা এই যে সাইবার অ্যাটাক বলি কিনা জানি না এটাকে, সেটার আসলে প্রভাব পড়ছে কিনা। না আসলে দেখুন, গতকালকে হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন ছিল। সেই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্রার্থী সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে। কিন্তু আজকেই প্রথম আমরা দেখলাম, আজকে সকাল 9:30টার দিকে আমাদের ভিপি প্রার্থী ছাত্র সমর্থিত আবিদুল ইসলাম খান, তার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যায়। তিনি চেষ্টা করে একবার উদ্ধার করেছেন, তার 56 মিনিট পর আবার ডিসেবল হয়ে যায়। ঠিক একইভাবে আমি ভাবছিলাম যে ভিপি প্রার্থী হয়তো বা মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট বলে তারটা হচ্ছে, হঠাৎ করে দেখি আমারটাও ঠিক 11:30টায় আইডি ডিসেবল হয়ে গেল এবং সেখানে আপিল করতে বলা হলো। কিছু জানানো হলো ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখানে লেখা হলো যে আমার আইডিটি ডিসেবল হয়েছে ডিউ টু রিপোর্ট, অর্থাৎ এখানে কেউ না কেউ অধিক সংখ্যক আইডি দিয়ে রিপোর্ট করছে, যার জন্য আমার আইডিটি ডিসেবল হয়ে যাচ্ছে। আমার মনে হয় মিনিমাম 150 থেকে 200 আইডি দিয়ে একযোগে রিপোর্ট করা হয়েছে, কারণ আমি বিভিন্ন স্পেশালিস্টদের সাথে কথা বললাম, তখন তারা আমাকে জানালেন। এরপর আমি উদ্ধারের চেষ্টা করলাম, একবার উদ্ধার করতে পারলাম, তারপর আবার ডিসেবল হয়ে গেল। এরপর আমি যখন বিভিন্ন সাইবার স্পেশালিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করলাম, তারা আমাকে বললেন ভাই আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটা অনলিমি করে দেন এবং কভার ফটোটা আপনি হাইড করে দেন, কারণ আপনার ডেট অফ বার্থ যখন পাবলিক থাকে ওইটা দিয়ে বারবার হচ্ছে ওরা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে ডেট অফ বার্থ দিয়ে, আবার অনেক সময় রিপোর্টও মারি। পরে আমি ডেট অফ বার্থটা অনলিমি করে দিলাম এবং আমার কভার ফটোটা চেঞ্জ করে দিলাম, মানে নেই করে দিলাম আর কি, যে থাকবে না কোনো কভার ফটো। এরপর থেকে এখন পর্যন্ত আমি আর ডিস্টার্ব হচ্ছে না। কিন্তু আমাদের যে ভিপি প্রার্থী, আপনাদের ধারণা কি এটা কারা? আসলে আমাদের ধারণা এখানে যারা আগামীকালকে যে এই যে 8 ঘন্টা পর যে নির্বাচন শুরু হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারা পরাজয়ের শঙ্কা করছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে এই জনপ্রিয় যে ছাত্রনেতারা রয়েছে তাদের আইডিগুলো ডিসেবল করছে, যাতে তারা প্রচারণা অর্থাৎ শেষ মোমেন্টে প্রচারণা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আমার ভোটারদের উদ্দেশ্যে একটি বার্তা দিব। শেষ মুহূর্তে মানুষ কী করে, একটা ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেয় অথবা নির্বাচনে কেন্দ্রিক উৎসাহিত করার চেষ্টা করে। আমরা যাতে এটি না করতে পারি, আমাদের যেন সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্টগুলো সরে যায়, এই জন্য আমাদের আইডিটা ডিসেবলের চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হয়। এই ক্ষেত্রে যারা এই নির্বাচন কেন্দ্রিক যে পরাজয় সংখ্যা থেকে করতে পারে, আবার আমরা জানি
যে আমাদের নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন ছাত্রলীগ রয়েছে, সেই সকল ছাত্রলীগ নেতাকর্মীরা দেশের বাইরে বিভিন্ন দেশে রয়েছে, তারাও কিন্তু এটা করতে পারে বলে আমরা শঙ্কা করছি। আবার আরও একটি শঙ্কা করছি, সেটি হলো আপনি জানেন যে আমাদের এই নির্বাচনে একমাত্র দেখেছি গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের যারা ছাত্র সংগঠন আছে তাদের ভিতর তাদের আইডিগুলো ডিজেবল হয়নি। সেক্ষেত্রে আমরা ধারণা করছি, আমরা দেখেছি মন্ত্রীপাড়া থেকে একজন উপদেষ্টা তিনি একটি নির্ধারিত ছাত্র সংগঠনের ভিপিকে নিয়ে প্রচারণায় নেমেছেন। আমার মনে হয় সেখান থেকেও কোনো কিছু হলেও হতে পারে, এটা আমাদের শঙ্কার জায়গা। এর পাশাপাশি নিরাপত্তা নিয়ে কথা হচ্ছিল, এক পর্যায়ে সেনাবাহিনীর আলাপও খানিকটা উঠেছিল, তখন আইএসপিআর বলে যে তারা আসলে এখানে নিরাপত্তা দেওয়ার কোনো ধরনের নির্দেশ পাননি। আজকে অবশ্য সেনাবাহিনীর তরফ থেকেও ডাকসু নির্বাচনে একটা বিবৃতি বা বক্তব্য দেয়া হয়েছে। এই যে এত বছর পর পর নির্বাচন হচ্ছে, সেটার জন্যই কি আসলে এতটা চাপ তৈরি হচ্ছে? আমার মনে হয় যে গত 17 বছর যেহেতু বাংলাদেশে কোনো সুস্থ স্বাভাবিক নির্বাচন হয়নি, আপনারা জানেন যে গত 17 বছরে 4.5 কোটি তরুণ প্রজন্ম যারা যখন ভোটাধিকার প্রাপ্ত হয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের সব থেকে বড় প্রতিনিধিত্বকারী একটি অংশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা, যারা এই তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে। সুতরাং যেহেতু তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ গত 17 বছর ভোট দিতে পারেনি, সেই ভোটের আশা-আকাঙ্ক্ষা থেকে এই নির্বাচন কিন্তু একটি প্রত্যাশা সকলেরই রয়েছে। কিন্তু ঠিক একইভাবে আপনি যেটা বললেন যে ডাকসু নির্বাচন তো ক্যালেন্ডার ভিত্তিক হওয়া উচিত, কারণ এটা একটা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন, ইনার ইনস্টিটিউশনাল একটি ইলেকশন। এখানে ছাত্র নির্বাচন হবে প্রত্যেক 1 বছর মেয়াদি, প্রত্যেক বছর হওয়া উচিত। এবং এটা নিয়ে আমরা বর্তমানে যে হাইপ দেখছি, এত হাইপও কিন্তু হওয়া উচিত না। কিন্তু এই হাইপটা হয়েছে কেন? 17 বছর ভোট হয়নি একটা কারণ। আর আমার মনে হয় যেহেতু 5ই আগস্টের পরে প্রথম একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হতে যাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে এই নির্বাচনে কী হবে। এবং তারা, বাংলাদেশের জনগণ কিন্তু এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের টেস্ট কেস হিসেবে দেখছে। কারণ আপনি দেখুন, একটি ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসন রয়েছে, তারা একটি ইনার ইনস্টিটিউশনাল যে ইলেকশন সেটা সুস্থভাবে করতে পারে কিনা। এই নির্বাচন যদি কোনোভাবে ব্যাহত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ ধরে নিবে যে আগে আর পরে কোনো পরিবর্তন সেরকম হয়নি। নির্বাচনের জন্য তো প্রচারণার একটা বড় অংশ, আসলে নির্বাচন কেমন হবে সেটার একটা ভালো আভাস পাওয়া যায়। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল প্রচারণা? আমার তো প্রচারণার ক্ষেত্রে আমি আসলে আমাদের যখন প্যানেলটি দেওয়ার দিনই আমি দেখলাম যে আমাদের প্রতি শিক্ষার্থীদের একটি পজিটিভ সাড়া রয়েছে। এরপর আমরা যখন রুম টু রুম গেলাম, আমি নিজেকে আমার মনে হয় যে আমি সব থেকে ভাগ্যবান, কারণ আমরা এতদিন ছাত্র রাজনীতি করেছি, আগে ক্যাম্পাসে ঢুকতে পারতাম না, 5ই আগস্টের পর থেকে ঢুকেছি। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় মিছিল মিটিং করেছি, শিক্ষার্থীদের বিভিন্ন কণ্ঠস্বরকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু শিক্ষার্থীদের রুমে যাওয়ার কোনো প্র্যাকটিস কিন্তু আমাদের ছিল না, আমার বা তাদেরও কিন্তু ছিল না যে রুমে যাব। কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা যখন রুমে গেলাম, আমরা দেখলাম আসলে আমাদের ছাত্র রাজনীতি, ছাত্র কল্যাণকর যে রাজনীতির বিষয়টি, এটা অবশ্যই আমার শিক্ষার্থীদের দাঁড়ে যাওয়া উচিত। তাদের কী সমস্যা সেটা চিহ্নিত করা উচিত এবং এই সমস্যার সমাধানে কী প্রতিকার আমরা করতে পারি একসাথে ভাবা উচিত। আমি যখন প্রচারণার সময় শিক্ষার্থীদের গেলাম, এমনও গিয়েছে যে আমি একটি রুমে গেছি, রুমটি অন্ধকার, আমি সাধারণত ডিস্টার্ব করতে চাইনি, তখন 9টা বাজে, দেখছি ওই ছেলেটা আপনার অন্ধকারে মোবাইল টিপতেছে, বোঝা যাচ্ছে, নক করে ঢুকছি। তা আমি খালি যে বললাম যে আসসালামু আলাইকুম, আমি তানভীর বাড়ি হামিম। এই বলার সাথে সাথে ছেলেটিও ভাই আপনি, উঠেই লাইটটা জ্বালাই দিচ্ছে, দিয়ে অনেকক্ষণ গল্প। এবং এমন অনেক রুম আছে যারা 1 কাপ চা না খায় আপনার ছাড়বে তো ছাড়বেই না, বিস্কুট খাবে, কিছু একটা খাওয়াবে, হয় খেজুর বা যা আছে। আর আমরা অনেক সময় চাই না, কারণ কি একটা বিল্ডিং 10 তলায় 2 ব্লক, এক পাশে হচ্ছে আপনার 100 করে রুম, তা 100 রুমে যাইতেও তো ভাই আপনার টাইম লাগে। আর আমাদের সময়সীমা তো 10 দিন বা 12 দিন ছিল, তার ভিতরে 18টি হল, অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমরা বলছি যে এই নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা, এটাই আমরা অত্যন্ত সন্তুষ্ট। এবং আমি মনে করি যে আমার ছাত্র রাজনীতির যে সংগ্রাম বা ছাত্র রাজনীতির যে সময়কাল, এর তো সব থেকে ভালো সময় আমি এই কয়েকদিন পার করেছি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো মেহমুল্লাহ আপনার কাছে। প্রচুর আলাপ হয়েছে এই সময়ে ছাত্র শিবির নিয়ে, তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে কাউকে পাঠাবার জন্য, সেটা হয়ে ওঠেনি। এর পাশাপাশি বটবাহিনী নিয়ে আলাপ আছে, ছাত্রলীগ নিয়েও আলাপ আছে। ছাত্র শিবির দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, তারা এবার প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর পাশাপাশি ছাত্রলীগের যারা সমর্থক ছিলেন তারাও তো এখন অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ভোটার। সব মিলিয়ে এই বিষয়গুলো আসলে নির্বাচনে কিভাবে প্রভাব রাখছে? এটা মুশকিলের জায়গাটা হচ্ছে যে আসলে জিনিসপত্রগুলো যত প্রকাশ্য হয় তত ভালো। ছাত্র শিবিরের ভোট বা ছাত্র শিবিরের ভোটের প্রভাব কিন্তু আসলে 2019-এর নির্বাচনে নানান ফর্মে ছিল। তো ছাত্রলীগের ভোটারদের প্রভাব থাকবে।
কিন্তু আসলে সেখানে ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলেন তারা সবাই আসলে একভাবে ভোট দিবেন বা সবাই একভাবে চিন্তা করবেন বা কোনো একটা সেন্ট্রাল ডিরেক্টিভ অনুযায়ী তারা ভোট দিবেন, আমার এরকম মনে হয় না। আমার মনে হয় ধরেন এখন সাবেক ছাত্রলীগ তো আপনার এস এম ফরহাদ ও তারপরে হচ্ছে আপনার সাদিক কায়েম এরাও, তো নিশ্চয়ই আপনি যখন বলতেছেন যে সাবেক ছাত্রলীগ বা ছাত্রলীগের ভোট কিরকম ফ্যাক্টর হবে, আপনি নিশ্চয়ই এস এম ফরহাদ বা সাদিক কায়েম বা সাবেক মানে বর্তমান শিবির সাবেক ছাত্রলীগদের বুঝাচ্ছেন না। কাজে মানে একটা সময় তো ছাত্রলীগের সাথে অনেকেই অ্যাফিলিয়েটেড ছিল। তো ছাত্রলীগের যারা সাবেক শিক্ষার্থী তারা নিশ্চয়ই তাদের মতো করে ভোট দিবে, এবং তাদের মধ্যে আসলে একটা গ্রুপ হয়তো যদি তারা সত্যিকার অর্থেই সেই জায়গা থেকে ভোট দেন যে তারা মানে কি বলবো তারা প্রগতির পক্ষে থাকতে চান সোকল, তাহলে তাদের ভোট একরকম হবে। তারা যদি মনে করেন যে না তাদের আসলে এটা স্ট্যাবলিশ করা বেশি গুরুত্বপূর্ণ, যে ছাত্রলীগ না থাকলে না বাংলাদেশটা শিবিরের হাতে চলে যায়, তাহলে তাদের ভোট দেওয়াটা আর একরকম হবে। আবার তারা ছাত্রলীগের ভোটার হলেও তাদের অন্যান্য নানান রকম সমীকরণ আছে, জেলা ভিত্তিক সমীকরণ আছে, তাদের ডিপার্টমেন্ট ভিত্তিক সমীকরণ আছে, সেই সমীকরণের বেসিসে তারা যদি ভোট দেন তাহলে হিসাবটা আর এক রকম হবে। সো এগুলো না আসলে শেষমেশ সবই প্রেডিকশন এবং স্পেকুলেশন। আমি যেটাতে খুব বিরক্ত, যেটা আমি একটু, যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন না কিন্তু আমি এই কথাটা বলতে জি চাই, আমার কাছে মনে বলুন। হয় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অনেক আলোচনা আমি শুনতেছি যে ভাই অমুককে ভোট দিয়ে ভোট নষ্ট করেন। এই ভোট নষ্ট করার আইডিয়াটা খুবই একটা রিডিকুলাস এবং স্টুপিড আইডিয়া। কেন বলতেছি দেখেন, ধরেন কোন একজন ভোটার, কথার কথা, সে মনে করে আমি বেস্ট অপশন, যে জিএস ক্যান্ডিডেট আমি বেস্ট অপশন, কিন্তু সে আমাকে ভোট দিবে না কেন? বেসড অন দা আইডিয়া যে আমাকে ভোট দিলে আমি নাও জিততে পারি, আমি না জিতে কথার কথা বললাম যে বাকের জেতার সম্ভাবনা বেশি বা হামিমের জেতার সম্ভাবনা বেশি, বা ভাইস ভার্সাও হইতে পারে এটা, যে সে হামিমকে বেস্ট ক্যান্ডিডেট মনে করে কিন্তু সে মনে করতেছে হামিমের জেতার সম্ভাবনা নেই, জেতার সম্ভাবনা আমার আছে, এই জন্য সে আমাকে ভোট দিল। এইটা খুব খারাপ একটা ভোটিং মেকানিজম। কে জিতবে কে হারবে এটা আমরা আগে থেকে বলতে পারি না। আমাদের যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে আমার কাছে যে বেস্ট ক্যান্ডিডেট, আমার কাছে যারা নাম্বার ওয়ান অপশন মনে হয়, আমার যাকে মনে হয় যে এই লোকটা আমার জন্য ফাইট করবে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোনোভাবেই ওই জেলা উপজেলার লেভেলে যেভাবে করে ভোট হয় সেভাবে ভোট করা উচিত না। তার কাছে তার সবচেয়ে পছন্দের ক্যান্ডিডেট যে, তার কাছে তার বেস্ট ক্যান্ডিডেট যাকে মনে হয় তাকে ভোটটা দেওয়া উচিত। তাতে যদি সেই মানুষটা হেরেও যায়, তার ভোট ট্যালিটা বাড়ে, তার ভোট কাউন্টটা বাড়ে, তখন যেই লোকটা আপনার হয়ে ফাইটটা করবে বলে আপনি নিজেও জানেন, তার কথা বলার জোরটা বাড়ে, তার গলার জোরটা বাড়ে। কাজে আমার সকল শিক্ষার্থীর কাছে একটা অনুরোধ হচ্ছে, আপনার কাছে বেস্ট ক্যান্ডিডেট যাকে মনে হয় তাকে জিতান, তাকে জিতায় বাইর করে নিয়ে আসেন বা তাকে তার পক্ষে আপনার ভোটটা দেন। ওই ম্যাথামেটিক্স ওই ক্যালকুলেশন কেউ জানে না। আলটিমেটলি কে কত ভোট পাবে এগুলো সবই স্পেকুলেশন। তো মানে আমার কথার কথা সাদিক কায়েমকে হারাইতে হবে বলে অমুক মানে আমার অমুককে ভোট না দিয়ে তমুককে ভোট দিতে হবে, এইটার কোনো পয়েন্ট নেই। আপনি জানেন না কার ভোট বেশি কার ভোট কম। সো ভোটটা তাকে দেন যাকে আপনার বেস্ট ক্যান্ডিডেট মনে হয়। এবং তারপরে যদি অত্যন্ত মাইনরিটি অ্যামাউন্ট অফ ভোট নিয়ে শিবির জিতেও আসে কোনো ফর্মে, ফাইন, বাকিরা তো আমরা থাকলাম। কিন্তু যদি তা না করে করা হয় কি যে অমুক জিততে পারে সেই জন্য আমি অমুককে ভোট দিতেছি, এই কাজ করতে গিয়ে কিন্তু আমরা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির যে বাইনারিটা সেই বাইনারিটা তৈরি করছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ট্র্যাপে পা দিবেন না। তারা অমুক সম্ভবত জিততে পারে এইটার উপর বেস করে কাউকে ভোট দিবেন না, তার সব থেকে পছন্দের ক্যান্ডিডেট যে তাকে ভোট দিবেন। আর অন্যান্যরাও তো তার মতো সবাই যদি এভাবে চিন্তা করেন, তাহলে ওই বেস্ট ক্যান্ডিডেটটাকে উইনেবল ক্যান্ডিডেট করে ওই বেস্ট ক্যান্ডিডেটটাকে জিতায় নিয়ে আসার সম্পূর্ণ সম্ভাবনা আছে। এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, এই যে বাংলাদেশের রাজনীতিতে আসলে কি রকম সেটা একটা প্রতিফলন ডাকসু থেকে হবে বলে যে অনেকে বলে থাকেন। আপনার তো বিভিন্ন সময়ে মূলধারার রাজনীতির মানুষের সাথে মেশার অভিজ্ঞতা আছে, আবার এই কয়দিন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অনেকটা সময় কাটালেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের থেকে ভিন্নভাবে চিন্তা করে? মানে আমি এমন অনেক মানুষজনকে চিনি যারা এমন অদ্ভুত ক্রস প্যানেল ভোটিং করবে যেটার কোনো মানে যেটা আপনি গোটা বাংলাদেশের সাথে মিলাইতে পারবেন। এমন মানুষও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে যারা হচ্ছে ভিপি পদে হচ্ছে সাদিক কায়েমকে ভোট দিয়ে জেনারেল সেক্রেটারি পদে আমাকে ভোট দিবে। মানে আমি নিজে জানি এরকম 5-10 জন 15 জন। এখন এটা একটা অ্যানোমালি হইতে পারে এই সংখ্যাটা খুব বেশি, কিন্তু এরকম লোকও আছে। তার মানে এখানে তো আসলে প্যানেল ভিত্তিক ভোটিং হচ্ছে না, এখানে মানুষ তার ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে চুজ করতেছে, যাচ্ছে এই ক্যান্ডিডেটটাকে আমার পছন্দ, আমি এই ক্যান্ডিডেটটাকে ভোট দিব, আমি ওই ক্যান্ডিডেটটাকে ভোট দিব। এখন এটা আমি খুব ইতিবাচক ভাবে দেখি, এরকম না, মানুষের একটা লেভেল অফ পলিটিক্যালিটি থাকার কথা। মানে একই লোক কিভাবে করে সাদিক কায়েম বসুরে ভোট সেন্স মেক করে না। কিন্তু এইটা এই দিক থেকে অনেক প্রশংসাযোগ্য যে সারা দেশে তো ভোট এভাবে হয় না, সারা দেশে ভোট হয় মার্কার, যে অমুক মার্কা ওই মার্কায় সিল মারো, অমুক জিতবে অমুক জায়গায় সিল মারো। এই যে এজেন্সির চর্চাটা ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত অনেক বেশি। অনেক মানুষ আছেন যারা হচ্ছে হয়তো আবিদকে ভোট দিবেন হামিমকে ভোট দিবেন না, আবার অনেক মানুষ আছেন যারা আবিদকে ভোট দিবেন না হামিমকে ভোট দিবেন।
সো বা ইনি আপাকে ভোট দিবেন না আমাকে ভোট দিবেন, বা ইনি আপাকে ভোট দিবেন আমাকে ভোট দিবেন না। সো এই পুরো জিনিসটা আসলে এই সেন্সে খুব ভালো যে তখন আর কোনো যারা প্রার্থী তারা মার্কার উপর ভিত্তি করে ভোট চাইতে পারতেছে না, তাদের ইন্ডিভিজুয়াল কেসটা যায় করতে হচ্ছে যে ভাই আমি অমুক, আমাকে অমুক কারণে ভোট দাও। এবং এই যে আমাদের কনস্ট্যান্টলি ভোটারদের কাছে বলতে থাকতে হইতেছে যে ভাই আমাকে ভোট দেওয়ার কারণ এইটা এইটা এইটা, প্লিজ এই কারণে আমাকে ভোট দাও, এইটা খুব ভালো। আমরা যে রাজনীতিবিদদেরকে গত 13 দিনে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা যে কি পর্যায়ের বিনয় এবং ধৈর্য এবং কি হ্যান্ডেল করছে, আমি কয়েকদিন আগে একটা জিনিস দেখলাম আমার এত ভালো লাগছে। ছাত্র দলে এক বড় ভাই উনি হইতেছে গেছে মানে ব্যালট ইয়ে দিতেছে আর কি, বলছে আপা দোয়া করেন। সেই শিক্ষার্থী খুব মেজাজ খারাপ করে বলছে আপনাদের দোয়া করবো না, আপনাদের কারণে আমার পরীক্ষা পিছাইছে। এখন এটা তো উনার দোষ না, পরীক্ষা পিছানো তো আর আমাদের হাতে ছিল না, পরীক্ষা পিছানো না পিছানো সেপ্টেম্বরে হয় এগুলো তো সব প্রশাসনের দোষ। কিন্তু ছাত্র দলের ওই নেতা কিন্তু কোনো মনক্ষুণ্ণ হইলেন না, তিনি আবার বলছেন না ভাই আমি আপা আমি কি করব বলেন হ্যান ত্যান। তাহলে এই যে ভোটাররা গাইলাবে আমরা গালি শুনবো, ভোটাররা অ্যাকিউজ করবে আমরা অ্যাকিউজেশন নিব, দ্যাট ইজ পলিটিক্স, যে আমরা ভোটারদের কাছে গলবস্তু। কিন্তু কথাটা হচ্ছে যে এই নির্বাচনটা চলে যাওয়ার পরের দিন যারা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন তারা পরের দিন থেকেও এরকম গলবস্ত্র থাকবেন কিন্তু, সেইটা একটা সংখ্যা। ধন্যবাদ। হামিম, আপনার কাছে ফিরে আসতে চাই। একটা বড় ধরনের হিসেব নিকেশ জাতীয় রাজনীতিতে থাকে যে আপনার একজনের ভোট আসলে কোথায় যাচ্ছে, এবং যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধরা হয় যে এরা একে ভোট দেবে না, এক ধরনের হিসেব নিকেশ থাকে। এবং যখন একই ধরনের ভোটারদের প্রার্থীর সংখ্যা বেশি হয় সেখানে একজন একজনের ভোট কেটে নিয়ে যাবেন, এবং সেই কারণে হয়তো বেশি সংখ্যক মানুষ একই ধরনের দু একজনকে দিলেন, সেখান থেকে অন্য আরেকজন বেরিয়ে আসলেন নির্বাচিত হিসেবে। এই ধরনের আসলে মেকানিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির সূতিকাগার। সুতরাং আপনি তো এইটা ভাবলে হবে না যে এটা জাতীয় নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, অবশ্যই হয়। এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন মেকানিজম থাকতেই পারে, সেটা পর্দার পেছনে, যদিও আমরা সামনাসামনি এটা দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকের ভিতরে অনেক ধরনের শঙ্কা আছে। যেমন আপনি দেখুন আমাদের ভোটার লিস্টে বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মীদের নাম এসেছে, আমরা প্রতিবাদ যাদেরকে জানিয়েছি সেই কয়েকটা অনেক সময় বাদ হয়েছে, অনেকগুলো বাদ হয়নি। সেই ছাত্রলীগ নেতারা যদি কালকে ক্যাপ মার্কস পরে ভোট দিতে আসে সেক্ষেত্রে দায়ভার কে নেবে? এমন তো হতে পারে ওই ছাত্রলীগ তো কাউরে না কাউরে ভোট দেবে, এখানে তো ছাত্রলীগের সরাসরি কোনো ক্যান্ডিডেট নেই, কাউকে না কাউকে তো ভোট দিবে। সুতরাং এইখানে যে পদ্মার আড়ালে কিছু হয়নি তার গ্যারান্টি কে দিবে, যেহেতু তাদের নাম রয়েছে, তার ভোটার হিসেবে রয়েছে। আর ভোটের কাটাকাটি আসলে দেখুন এটা তো একটি আপেক্ষিক ব্যাপার, কারণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে ফলাফল বের হওয়ার প্রকাশ হওয়ার পর বোঝা যায় যে হয়তোবা ভোটটা ওকে না দিয়ে ওকে দিলে ভালো হতো। এইগুলো প্রবাবিলিটির ব্যাপার, সম্ভাব্যতার ব্যাপার। সুতরাং এইগুলো নিয়ে আসলে মানে আলাদা গুরুত্ব দেওয়ার কিছু নেই। এর পাশাপাশি এই যে নির্বাচনের পরে আসলে আপনাদের এখনকার যে আচরণ এই কয়দিনের ছিল সেটা যে অব্যাহত থাকবে সেই গ্যারান্টির কথা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হয়তো একইভাবেই খাটে, যে ভোটের আগে ভোটারদের কাছে যখন প্রার্থীরা যান তারা একরকম থাকেন, ভোটের পরে অন্যরকম হয়। এই ব্যাপারে আসলে আপনাদের ভাবনাটা? না আসলে দেখুন ভোটের ডাকসু নির্বাচন নিয়ে তো এই যে 1 মাস হয়েছে, ডাকসু নির্বাচনের ভিতর বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি ইনভলভ হয়েছে। এর পূর্বে কিন্তু 12টি মাস আমরা 5 আগস্টের পরে, বিশেষ করে আমি আমার দলের কথা বলি, আমরা পার করেছি। সেই 12টি মাসের ভিতর বিভিন্ন ষড়যন্ত্র আমার দলের বিপক্ষে হয়েছে। এমনও সময় গেছে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এক হয়ে গেছে ছাত্র দলকে দমানোর জন্য, এরকম আপনারা দেখেছেন। তখনও কিন্তু আমরা সহাবস্থান চেয়েছি, আমরা চেয়েছি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, ক্যাম্পাসে নানা মতে নানান মানুষ থাকবে, এটাই তো গণতান্ত্রিকতার সৌন্দর্য, আমাদের সমালোচনা করবে এটাই আমরা মেনে নিই। কেননা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। ইতিহাসে আমরা দেখেছি 2001 থেকে 6 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ছাত্রদল কিন্তু তখন ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলে সবাই অভিহিত করতো। তখন আপনারা দেখেছেন সঞ্জীব চৌধুরী বিভিন্ন সময় টিএসসিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তানদের নিয়ে ব্যঙ্গাত্মকভাবে গান গেয়েছে। তখন তো ভাই ছাত্রদল ক্ষমতাসীন ছাত্র সংগঠন কই একটি দিনের জন্য তো তাদের কোনো ধরনের প্রতিবাদ জানায়নি। সুতরাং আমরা যেহেতু আমাদের পূর্বে ইতিহাস রয়েছে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে বর্তমানেও আমরা সহাবস্থানে রাজনীতি করতে চাই, সকলকে নিয়ে একটি গণতান্ত্রিক চর্চা যেন ক্যাম্পাসে থাকে সেই পথে আমরা যেতে চাই। এর পাশাপাশি এই নির্বাচনকে ঘিরে যে ধরনের প্রত্যাশা আসলে ডাকসুকে কেন্দ্র করে তো একটা ধারণা করা হয় যে এখান থেকে ছাত্র নেতৃত্ব তৈরি হয়, দেশকে নেতৃত্ব দেয়। এবারের প্রেক্ষাপটটা কি খানিকটা ভিন্ন, কারণ জুলাইয়ে ছাত্র নেতৃত্বই সারা দেশকে নেতৃত্ব দিয়েছে এবং এর আগের কোনোবারে যেরকম কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন, এবারে ছাত্র নেতৃত্ব একেবারে সামনে থেকে দেশকে মুক্তি দিয়েছে আসলে জুলাইয়ে।
এর কি একটা বড় প্রভাব থাকবে এইবারের নির্বাচনে, যে আসলে জুলাইয়ে কে কি করেছেন সেটাকে একটা বড় ফ্যাক্টর? দেখুন, জুলাই তো একদিনে হয়নি, দীর্ঘ 17 বছর ধরে জুলাই ভিত্তি প্রস্তর হয়েছে, ভিত্তি স্থাপিত হয়েছে, তারপর কিন্তু জুলাই সংগঠিত হয়েছে। অবশ্যই এই জুলাই আমরা এখানে যারা আছি, ভিপি ক্যান্ডিডেট বা জিএস ক্যান্ডিডেট, প্রত্যেকেই কিন্তু অধিকাংশ, প্রত্যেকে বলবো না, 99% কিন্তু আমরা শতভাগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। কারো হয়তো সময়কাল কম, কারো হয়তো সময়কাল বেশি, কিন্তু যেহেতু প্রত্যেকেই ছিলাম, সুতরাং এইখানে তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কে কী ভূমিকা রেখেছে সেটি অবশ্যই একটি বিষয়, কিন্তু আমার মনে হয় ভূমিকা আমরা কম বেশি সকলেই রেখেছি। কেউ হয়তো কম, কেউ 19, কেউ 20, কিন্তু কেউ এখানে 10 বা 20 নেই। এখানে যারা আছে 19 অথবা 20, অর্থাৎ কেউ একটু বেশি করেছে, কেউ একটু কম করেছে, কিন্তু করেছে সবাই। সুতরাং এখানে আপনি জানেন যে 1990 সালে যে ডাকসু হয়েছিল, সেই ডাকসুর পূর্বে তো স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব আমরা দেখেছি, যারা নেতৃত্ব দিয়েছে সেইখান থেকেই কিন্তু যারা হট ফেভারিট ছিল তারা নির্বাচিত হয়েছে, শিক্ষার্থীরা তাদেরকে বাছাই করেছে। সুতরাং আমরা মনে করি গত 17 বছর আন্দোলন সংগ্রামে যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নেবে এবং সেটা অবশ্যই প্রভাবিত করবে। জি, ধন্যবাদ। বাকের, আপনার কাছে ফিরে আসতে চাই। এই ব্যাপারে যেহেতু এনসিপি একটা নতুন দল হিসেবে আসলো, তাদের ছাত্র সংগঠনে আপনি আছেন, সব মিলিয়ে এনসিপির যে কর্মকাণ্ড বা জাতীয় রাজনীতিতে এনসিপির অবস্থা, সেটা কি কোনোভাবে আপনাদের নির্বাচনী প্রচারণায় প্রভাব রাখে, বা ছাত্রছাত্রীরা কি এনসিপির কর্মকাণ্ডর সাথে আপনাদেরকে মিলিয়ে প্রশ্ন করেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এনসিপির, আপনি যেভাবে বললেন আমরা এনসিপি ছাত্র সংগঠন, এরকম না বিষয়টা। আমরা একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন, তবে আদর্শিকভাবে আমাদের এনসিপির সাথে মিল আছে, যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আমরা দুইটি সংগঠন, একটা জাতীয় এবং একটা ছাত্র সংগঠন আমরা হয়েছি। তো আর হ্যাঁ, এখানে কমিউনিটি আকারে যখন আমরা বিলং করি, সেক্ষেত্রে শিক্ষার্থীরা অবশ্যই প্রশ্ন করে যে ন্যাশনাল পলিটিক্সে ওনাদের পজিশন নিয়ে কোয়েশ্চেন করে, আমাদের কাছেও করে। তবে আমার কাছে মনে হয় যে এখানে ক্যাম্পাসে যে ডাক সিলেকশন, সেখানে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি পাচ্ছে, আমার যেটা পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে ব্যক্তি বাকের কেমন, ব্যক্তি হামিম কেমন, ব্যক্তি ম্যাগ কেমন, এবং তারা পূর্বে কী করেছে, এখন কি করছে, তাদের ভবিষ্যৎ এজেন্ডাগুলো কি, বা একটা মানুষের তো পাস্টটার আপনি বর্তমান দেখলে তার ভবিষ্যৎটা মোটামুটি একটা করা যায়, প্রেডিকশন করা যায়। তো ওইটা বেশি হচ্ছে যেখানে ইম্পর্টেন্ট হয়ে উঠতেছে। এবং শিক্ষার্থীরা ওই মেঘদা যেটা বললেন যে একজনকে ভিপি দিবেন একটা দলের, আরেকজনকে আরেক দলের জিএস দিতে পারেন, এরকম অসংখ্য শিক্ষার্থী আছে। এবং আমরা রুমগুলোতে গেলে এই অভিজ্ঞতা আমরা পেয়েছি। আজকেও আমাকে একজন বলছেন যে তিনি ওই প্যানেল থেকে ভিপি দিবেন, এখান থেকে জিএস দিবেন, মানে এরকম কাইন্ড অফ। একজন বলতেছে যে আজকে আমি মহসিন হলে গিয়েছিলাম, বলতেছে যে মহসিনের চা খেতে গিয়েছিলাম, বলা যে ভাই আমি তো বোর্ড ঠিক করছি, আপনাদের ভিপিজিএস থেকে দুইজন থেকে একজনকে একটা দিব। তাই আমি বলছি যে তাহলে যদি একটা হয় ভোট আমাদের দুইজনে, তাহলে আপনি এটা কাদের ভাইকে দিয়েন। তো সে বলতেছে যে এই যে আপনি নিজে থেকে বলতেছেন যে কাদের ভাইকে ভিপিটা দিয়েন, সেই জন্য আমি ভিপিজিএস দুইটা আপনাদেরকে দিব, মানে সেভাবে কনভার্ট হয়েছিল। তো মানে এটা আছে। তো মূল জিনিসটা হচ্ছে যে ব্যক্তিকে ফোকাস করে আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এবং জুলাইয়ের যে বিষয়টা, জুলাই আমরা এখানে যারা ইলেকশন করতেছি সবাই ছিল, হয়তো দেখো আমি মনে করি যে আমার সৌভাগ্য যে আমি ফ্রন্ট লাইনে ছিলাম বা আমাকে বেশি দেখা গিয়েছে, এটা আমি সৌভাগ্য মনে করি। কিন্তু এর মানে না যে হামিমের স্ট্রাগলটা কম, এটা আমি কখনোই মনে করি না, বা মেঘদের স্ট্রাগলটা কম। তো প্রত্যেকের জায়গা থেকে যে যেটা পেরেছে সর্বোচ্চটুকু দিয়েছে। আমি একটা ছবি দেখলাম যে হামিম ভাই 17ই জুলাই যেদিন আমাদের গায়েবানা জানাজা ছিল, উনি আসতেছে এবং কাদের ভাই আছে, উনি হামিম ভাই পাশে আছে। তো ওই সময় কিন্তু মানে তখন আমি নোটিস করছি যে না, সেই লোকটা তো এখানে ছিল, হয়তো ক্যামেরা আমাকে দেখাইছে। তো ওনার তো মানে জিনিসটা আমি এভাবে দেখি, এভাবে ফিল করি আমি। তো আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা তাদের ওই প্রতিনিধিকে নির্বাচন করবেন যে তাকে ধারণ করে, এবং ক্যাম্পাসে দীর্ঘদিনে তার স্ট্রাগল আছে, শিক্ষার্থীদের পাশে ছিল, এবং সে আহ্বান আমরা সব জায়গায় জানিয়েছি। এখানে হয়তো খুব কাছের কেউ তারা চিনি, তারা বলছে এই ভোটটা দিও, হ্যাঁ, কিন্তু যাকে চিনি না তারা কিন্তু সরাসরি তার সাথে কানেকশন, তারা কিন্তু ভোটটা দিয়ে এটা বলি না, বলছি যে আপনার যাকে যোগ্য, সৎ, ক্রেডিবল মনে হয়, যে পূর্বে আপনার সাথে ছিল, এখনো আপনার সাথে আছে, তাকে আপনি ভোটটা দিন, কিন্তু ভোটটা দিতে আইসেন, এই কথাটা সবচেয়ে বেশি বলছি। শেষ সময়ে এসে একটা অভিযোগ অনেকেই করেছেন যে বাইরে থেকে ফোন আসছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা ফোন করছেন এবং প্রভাবিত করার চেষ্টা করছেন, এটা কি আসলে প্রভাব রাখবে বলে মনে করেন? আচ্ছা, এটা খুবই ন্যাক্কারজনক হয়েছে। আমি জানি না সেন্ট্রালাইজ কোনো নির্দেশনা ছিল কিনা। আমরা দেখেছি যে লোকাল ছাত্র দলের নেতারা বা বিএনপি নেতারা হচ্ছে যে ফোন দিয়ে শিক্ষার্থীদেরকে ভোট দেয়, ছাত্র দলের প্যানেলে ভোট দেওয়ার জন্য তাদেরকে প্রেশার দিচ্ছে। এবং একই সাথে শিক্ষার্থীর অভিযোগগুলো ফেসবুকে সরাসরি লিখেছে ঢাকা শিক্ষার্থীদের, আমি বেশ কয়েকটা অভিযোগ দেখেছি। আবার এটা একটা অংশ দেখেছি যে ফোকাস থেকে ফোন দিয়েছে শিক্ষার্থীদেরকে, এটা আমরা দেখেছি। ফোকাস হচ্ছে সে ফোন দিয়ে শিবিরের জন্য ভোট চাচ্ছে।
আবার জামাতের নেতারা লোকালি নাকি বাড়ি গিয়ে সেখানে ভোট আবার চাচ্ছে এবং- আবার আরেকটা দেখা গেছে যে একজন উপদেষ্টা ফেসবুকে আচ্ছা, একজন সেটা- সরাসরি ছাত্র সংগঠনের না, উনি সেখানে VP শুভকামনা প্রার্থীকে নিয়ে লিখেছেন। প্রার্থীকে প্রচারণা নেমেছে, শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মাত্র 1 ঘন্টার ব্যবধানে তিনি পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে। এটাও আমরা আচ্ছা, দেখেছি, এটাও বলেন। আমি যেটা ভাই যেটা কোশ্চেন করছে আমি সেটা অ্যান্সার দিচ্ছি। তো এইখানে এটা যেটা হয়েছে যে উল্টাটা নেগেটিভিটি তৈরি হয়েছে ক্যাম্পাসে। কারণ আপনি একটা শিক্ষার্থীকে ভোটারকে যখন ফোন দিয়ে এভাবে বলা হয় যে এইখানেই ভোটটা দিও, তোমাকে আমি ছোটবেলায় কোলে নিছি, বা এইভাবে যখন তাকে মানে একটা কানেকশনস তৈরি করা হয় এবং একটা নির্দিষ্ট দলের দিকে ভোট দেওয়ার কথা বলা হয় এবং সেই শিক্ষার্থী তার গল্পটা ফেসবুকে লিখতেছে, এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেলেছে এবং এটা ভোটের মাঠে আসলে কাউকেই সামনে নিবে না, বরং আমি মনে করি যে পিছিয়ে আনবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজের সিদ্ধান্ত নিতে জানে। জুলাইয়ে যখন তারা ছাত্রলীগকে হটিয়েছে তখন আসলে খুবই স্বতঃস্ফূর্ত ছিল, এমন না যে আমরা খুব নির্দেশনা দিয়ে একদম কিছু করে ফেলছি। বিষয়টা ছিল যে ডিসিশনগুলো হয়তো লিডারশিপের জায়গা থেকে কিছু জায়গায় পুশ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে জিনিসটাকে আগায় নিয়ে গিয়েছে। তো আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার ডাকসুতে তাদের যোগ্য প্রার্থীকে তারা খুঁজে নেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য নেতৃত্ব পেতে যাচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, যদি না কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হবে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিংটা হওয়ার জন্য বেশ কয়েকটা ধরনের আশঙ্কা ছিল বা এখনও আছে শিক্ষার্থীদের মনে। একটা হচ্ছে যে এখানে আগে থেকে ব্যালট পুরাই রাখে কিনা, মানে ধরেন যে আপনি এখানে অনেকগুলো হচ্ছে যে বুথ, 700 বুথ, এখন এতগুলো বুথের আসলে নজরদারি রাখার সো টাফ। এবং এখানে আমি যদি বলি যে এখানে অনেক কর্মচারী কাজ করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের যারা টিচার আছেন তারা কাজ করবেন, সেখানে কাজ করবেন হচ্ছে যে কর্মকর্তারা কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের, এবং কেউ চাইলে আপনি বেশি না 1টা-2টা হলে কিন্তু চাইলে কাজ করবে। আমরা 19 ডাকসুতে শুনেছি যে ছাত্রলীগে এই ধরনের কাজ করেছে, আমরা রোকেলার কথা শুনেছি, আমরা সুফি কামাল হলের কথা শুনেছি। এখনও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই আশঙ্কাটা শিক্ষার্থীরা মনে করতেছে যদি হয়ে যায়। বা আরেকটা সংখ্যা ছিল যে আপনার যেখানে বোর্ড গুনবে যে মেশিন দিয়ে সেটাকে ক্যালিব্রেটেড ঠিকভাবে করা হয় কিনা, ক্যালিব্রেশনটা ঠিকভাবে হয় কিনা। তো সেখানে আমাদের চাপের মুখে বা দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই ভোট গণনাটাকে তারা লাইভে দেখাবে বা বাইরে ডিসপ্লেতে দেখাবে। ফলে দেখা গেছে যে আপনি ফার্স্টে টেস্ট কেসে যে 50টা ব্যালট পেপার আপনি টেস্ট কেস দেখলেন এবং সেখানে যদি ঠিক রিডিং দেয় তারপর আপনি সেটাকে আবার মানে তারপরে ডেদার্সে সবগুলো দিলেন। তো এটা হলে এটা একটা আমি মনে করি আস্থার জায়গায় তৈরি করবে। কিন্তু এখন পর্যন্ত ওই যে প্রশাসনিকভাবে বা এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি ভোট আগে থেকে ব্যালট বাক্সে পুরে রাখা হয় সেটা নিয়ে একটা শঙ্কা আছে। আবার আরেকটা জিনিস আমি আজকে শুনেছি, আমি এখনো শিওর না, যে নর্মালি ব্যালট বক্স তো সাদা হয়, সাদা বা ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, কিন্তু এবার নাকি স্টিল দিয়ে মোড়ানো ব্যালট আমরাও দেখেছি এটা যে লকার সিস্টেমে করেছে। লকার সিস্টেম, এবং সেটা কিন্তু মানে আপনি এই স্বচ্ছতা নিয়ে কিন্তু আশঙ্কা আগে থেকে যদি ব্যালট থাকে কিনা। এবং শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা বিশেষ করে 5 আগস্টের পরে এত বেশি ভোকাল, এত বেশি তারা জিনিসগুলোকে অ্যাড্রেস করে খুবই ক্রিটিক্যালি, এবং এটা মানে আমাদেরকে রাজনীতি করতে সহযোগিতা করে। ধরেন যে আমি কিন্তু এই বিষয়টা জানতাম না, আমি দেখলাম যে বেশ কয়েকজন, আমি ওই যে ইয়ের সামনে গেলাম আপনার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে গেলাম, তো তার সামনে কয়েকজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা আমাকে জানাইতেছে বিষয়টা, ভাই এরকম ভিতরে এবং আপনারা এটা নিয়ে কেন কথা বলতেছেন না। তো এটা আমাদেরকে সহযোগিতা করছে রাজনীতি করার জন্য, পাশাপাশি এটা একটা সংকট জায়গায় তৈরি করছে যে আসলে ব্যালট বক্স আগে থেকে পুরো রাখার কোনো মেকানিজম হচ্ছে কিনা। এবং আমি প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন স্যারকে ফোন দিয়েছিলাম, স্যারের ফোন বন্ধ পেয়েছি। আর একটা জিনিস দর্শকদেরকে জানাতে চাই, স্যারের ছেলে হচ্ছে আইসিইউতে আছে, দোয়া করবেন আপনারা। স্যার সেই জন্য আসলে একসাথে ইলেকশনটাও করতেছে উনি, আবার ছেলে একদমই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। তো স্যারের সাথে আমার মনে হয় 8টা বা 8:30 লাস্ট সরাসরি গিয়ে কথা বলে আসছিলাম। তো স্যারের ছেলের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে আগামীকালকে একটি সুন্দর, চমৎকার এবং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন পাই, সেই জন্য আমাদের সবাইকে দেশবাসী দোয়া করবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে যোগ্য নেতৃত্ব বাছাই করতে পারে সেই জন্য আপনারা কোঅপারেট করবেন, দোয়া করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। মেহমাল্লার যদি আর কিছু যোগ করার থাকে। যোগ করার কথা বলতে আসলে আজকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে বিকাল থেকে ধরেন এত ইকুয়েশন, এত ক্যালকুলেশন, এত কিছু শুনতে পাচ্ছি। আমি কারো নাম বলবো না, আমি একটা ইকুয়েশন বা ক্যালকুলেশন শুনতে পেয়েছি আজকে, যে ছাত্র শিবিরের একটা অংশ নাকি হচ্ছে হামিমকে জিতায় আনার ব্যাপারে খুব আগ্রহী। আবার আমি আজকে শুনতে পেয়েছি একই সময় একই জায়গা থেকে যে হচ্ছে না, ব্যাপারটা এরকম না, বরং উল্টা জিনিস হচ্ছে, যে কিভাবে করে হচ্ছে নানান ইকুয়েশনের মধ্যে দিয়ে এস এম ফরহাদকে জিতায় নিয়ে আসার জন্য একটা ক্যালকুলেশন চলতেছে, এবং সবগুলো আমাকে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। তো এই যে এত ক্যালকুলেশন, এত ইকুয়েশন, এত মেকানিজম, এগুলা বাদ হয়ে যাওয়া দরকার, এগুলা নিয়ে এত কথা নিয়ে কিছু। যে সব থেকে যোগ্য প্রার্থী যার কাছে মনে হয় সে তাকে ভোট দিবে, এবং ভোট দেওয়ার মধ্যে থেকে পাবলিকের কাছে কার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা বাইর হয়ে আসে। সেটা বাইর হয়ে আসলে যে খুশি সে জিতুক, কোনো সমস্যা নাই, বাকিটা আমরা সবাই মিলে হ্যান্ডেল করতে পারি। কিন্তু ভোটটাকে মেকানিজমের পর্যায়ে না নিয়ে যাওয়া হোক, ভোটটাকে ইঞ্জিনিয়ারিং এর পর্যায়ে না নিয়ে যাওয়া হোক,
ভোটটাকে নানানভাবে ভোটের যে ফলাফল, সেই ফলাফলটাকে ম্যানিপুলেট করার যে কাজ, সেই কাজটা যাতে না করতে যাওয়া হয়। কয়েকদিন আগে শিক্ষার্থীর সাথে কথা বলতেছিলাম, মানে এগুলো আপনারা ধরেন, মানে এটাতে ওইখানে যায় না যে অমুককে অমুক তো অমুক বলছে, এটা তো ঘটে নাই, ওইখানে যায় না। ধরেন এখানে আপনি হামিমের জায়গায় এক্স বসান বা আপনার বাকের জায়গায় ওয়াই বসান। আমি বলছি এরকম হাজার হাজার কথাবার্তা মানে আপনাদের সবার কাছে আসছে। আমি মানে রাজনীতিটা ভালো পারি না দেখে আমি কথাগুলো একটু প্রকাশ্যে বলে ফেলি আর কি। মুশকিলটা যেটা সেটা হচ্ছে যে এই মেকানিজম গুলার বাইরে আমরা বাইরে হইতে পারি কিনা। বাকের বোধহয় কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন মেঘ আপনাকে। না, আমিও দাদা শুনতে পাইছিলাম যেরকম যে ধরেন যে সেদ এরকম যদি হয় যে সাদিককে ভিপি হয়ে গেছে ধরেন, এখন ও যদি ছাত্রদল যদি কিছু না পায়, ধরেন ছাত্রদল জিএস পাইলো না, তাহলে এজিএসও পাইলো না, এরকম একটা সম্ভাবনা যদি হয়, অন্য কোথাও থেকে জিএস এজিএস চলে আসে, সেই ক্ষেত্রে মানে এই ইলেকশনটাকে ক্রেডিবিলিটি দিবে কিনা, এবং দেওয়ার জন্য হইলেও ছাত্রদলকে কোনো না কোনো একটা পোস্ট দিতে হবে। মানে মানে ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনে যদি জিতে আসে এবং সেখানে যদি ছাত্রদল না জিতে টপ 3 তে একটাও, তাহলে এই ইলেকশনটাকে ওরা স্টেবল হইতে দিবে কিনা, এবং এর জন্য প্রয়োজনে ছাত্রদলকে একটা পোস্ট যদি ভিপি না ছাড়া যায় তাহলে জিএস ছেড়ে হইলেও এটাকে স্টেবল করতে হবে। তো এরকম একটা ইকুয়েশন খুব মার্কেটে চলতেছে। মার্কেটে বলতে কি, মার্কেট বলতে আমি বুঝাচ্ছি যে এখানকার ক্যাম্পাসে যারা ইকুয়েশনগুলো তৈরি করে তাদের মধ্যে শোনা যাচ্ছে এখন এই সংখ্যাটা একদম জেনারেল শিক্ষার্থী পর্যন্ত পৌঁছে গেছে। এবং আমরা অনলাইনে যদি দেখি দাদা, অনলাইনেও যদি দেখেন যে অনলাইনেও কিন্তু এই ধরনের একটা হ্যাঁ মানে বুঝতে পারছি এগুলা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এগুলা কিছু লোকজন মার্কেটে বসেই আছে, বিভিন্ন স্টেটের লোকজন যারা এই সব আলোচনা করার মধ্য দিয়ে আমাদের যে প্রাত্যহিক কাজকর্ম, এই কাজকর্মগুলোকে ব্যাহত করে আমাদের মাথার উপর একটা কনস্ট্যান্ট চাপ তৈরি করার চেষ্টা করে। আমার মনে হয় আমাদের একটা ব্যাপারে কমিটেড থাকা দরকার, যে ধরেন আমি তো চাই না যে ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটা কেউ জিতে, কিন্তু ক্যাম্পাসে যদি ছাত্র শিবিরের কেউ মানে লেজিট ফেয়ার ভোটে জিতে আসে, তাহলে সেইটাতে আমি মানবো এবং সেটা অনুযায়ী আমি কাজ করবো। তো সেখানে আসলে ছাত্র দলের কেউ যদি না জিতে আসতে পারে তাহলে জিতে আসতে পারবে না। একটা ইলেকশন যদি মানে একটা ইলেকশন কোনোভাবে এরকম হইতে পারে না যে অমুক না জিতলে সেই ইলেকশনের ক্রেডিবিলিটি থাকবে না। সো যদি ছাত্র দলের কেউ নাও জিতে এবং ভোটটা ক্রেডিবল হয়, তাহলে এটা ছাত্র দলকে এটা মানতে হবে যে এই ইলেকশনটা ক্রেডিবল, ছাত্র দল এটা নিয়ে গ্যাঞ্জাম করতে চাইলেও পারবে না। এবং এইটাতে আসল কথাটা যেটা, সেটা হচ্ছে যে এখানে যেই জিতুক না কেন তাকে আসলে এই কমিটমেন্টটা করতে হবে যে ভাই দল অমুক তমুক এগুলো সবকিছুর জায়গায় থাকবে, কিন্তু আমি তো প্রতিনিধিত্ব করতেছি ছাত্রদের। আমি হামিমকেও দেখছি অতীতে নানান ক্ষেত্রে দলের বিভিন্ন ডিসিশনের এগেনস্টে অবস্থান নিতে, যে অবস্থান নিয়ে হইলেও এখানে এই জায়গাটা তৈরি করতে যে ভাই আমি ছাত্রদের পক্ষে এই জায়গাটা নিব। তো আমাদের প্রত্যেকের এই জায়গাটাতে অবস্থান গ্রহণ করতে হবে যে ভাই দলের ওপিনিয়নের জায়গায়, জাতীয় রাজনীতির জায়গায়, কিন্তু আমি যার ভোটে জিতে আসি তাকে প্রায়োরিটাইজ করা আমার জন্য 1 নাম্বার। এবং ইলেকশনটা যদি ফেয়ার হয় তাহলে যে জিতে আসুক সে যাতে ডাকসুটা চালাইতে পারে, সেই চালানোর ব্যাপারটা তাকে এনশিওর করে দেওয়ার কাজটা আমার জন্য 1 নাম্বার। আর আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই যে আমি খুব আনন্দিত এই জন্য, কারণ এর আগ পর্যন্ত ক্যাম্পাসে যে মব পরিস্থিতি ছিল, আমি হলগুলায় ঢোকার আগে ভয় অনুভব করতাম, হ্যারাসমেন্টের ভয় অনুভব করতাম, আমি ভয় অনুভব করতাম যে আমি যে ঢুকবো এখানে একটা 25 জন 30 জনের মব তৈরি হবে কিনা, একটা গ্যাঞ্জাম তৈরি হবে কিনা। কিন্তু গত 12-15 দিনে আমার ওই এম্পাওয়ারমেন্টটা ফিল হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো হলে আমি মেঘমল্লার বসু অনায়াসে ঢুকে যাইতে পারি এবং ঢুকে যায় 10টা শিক্ষার্থী 20টা শিক্ষার্থীর সাথে বসে চা খাইতে পারি, আড্ডা দিতে পারি, গল্প করতে পারি। এটা যাতে এই পরিস্থিতিটা যে তৈরি হলো, এই পরিস্থিতিটা যাতে কালকে ইলেকশনের ফল যাই হোক না কেন চেঞ্জ না হয়ে যায়, সেই ব্যাপারে আমরা যারা জিতি বা না জিতি তাদের সবার একটা কমিটমেন্টের জায়গা থাকতে হবে। একটা লাইন বলে শেষ করি, এখানে 3 ধরনের ক্রাইসিস আছে। একটা ক্রাইসিস আছে এখানে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, সেই মুক্তিযুদ্ধ বিরোধী একটা ফোর্স আছে, সেই মুক্তিযুদ্ধ বিরোধী ফোর্সের বিরুদ্ধে লড়তে হবে। এখানে যারা অতীতে গেস্ট রুম গণরুম তৈরি করছে, সেই গেস্ট রুম গণরুম তৈরিকারী ফোর্সের বিরুদ্ধে লড়তে হবে। এখানে যারা নির্বাচন একটা গণ অভ্যুত্থান করার পরে সেই গণ অভ্যুত্থানকে সচিবালয়ে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে লড়তে হবে। আমরা মনে বুঝতে পেরেছি, এখন হামিমের কাছ থেকে শুনতে চাই। আসলে আমরা দেখুন ওই যে দাদা একটি কথা বললেন যে অনেক ধরনের সমীকরণ শোনা হচ্ছে, এরকমটি আজকে বিকেলে আমিও শুনেছি, কখনো শুনছি এক্স ছাত্রলীগাররা মেঘদাকে ভোট দিচ্ছে, আবারও কখনো শুনেছি এমনকি বাক্সাসের এক নেতা এসে আমাকে বলছে যে এক্স ছাত্রলীগার নাকি বাকেরকে ভোট দিবে। কিন্তু আমি এগুলো কোনোটি আমলে নিইনি, কারণ আমি জানি নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন সমীকরণ দাঁড়ায়। দাদা যে কথাটি বললেন যে যেমন যারা রাজনীতিকে সচিবালয়ে নিয়ে গেছে তাদেরকে যেমন বিবেচনা করা উচিত যে ভোট দেওয়ার ক্ষেত্রে, ঠিক একইভাবে যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, পূর্বে আমরা দেখেছি বিভিন্ন মঞ্চ তৈরি করে যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, তাদের বিপক্ষেও কিন্তু শিক্ষার্থীরা আগামীকাল রায় দেবে বলে আমার বিশ্বাস। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা চাই, দেখুন গত 13 দিন থেকে শুরু করে নির্বাচনের আজ পর্যন্ত আমি কিন্তু কখনো
কোনো নেগেটিভিটি ছড়ানোর পক্ষে না, কেননা আপনারা দেখছেন এখানে সকলে বলছে শঙ্কা শঙ্কা শঙ্কা। এই শঙ্কার কথাই তো আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শঙ্কিত হবে আজকে রাতে যদি তারা এই টকশো দেখে যে কালকে কী না কী হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমি শিক্ষার্থীদের আস্থা দিতে চাই, আমি শিক্ষার্থীদের নির্ভয় দিতে চাই যে আপনারা আগামীকাল আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। একটি সুস্থ সুন্দর নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে আপনার এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এই ক্যাম্পাস আপনার উপস্থিতি বদলে দেবে আগামীকালকের পরিস্থিতি। বাকি হ্যাঁ, আমি তো শুরু থেকে বলে আসছি যে আমাদের যে ইলেকশনে আমরা সবাই অংশগ্রহণ করছি এবং সেখানে শিক্ষার্থীরা খুবই স্বতঃস্ফূর্ততার পরামর্শ দিচ্ছেন, কথা বলছেন, আমরা খুবই এনজয় করেছি। আশা করি আগামীকালকে শিক্ষার্থীরা এসে ভোট দিবেন এবং আমরা এইটুকু আশা করি যে তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। আর যারা প্রার্থী আছেন তাদের জন্য শুভকামনা থাকবে সবার জন্য আমার পক্ষ থেকে। যারা ভোটার আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ 2 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। 4-5 বছর পড়াশোনা করছেন, কেউ 2 বছর পড়ছেন, আপনারা আসেন, এসে ভোট দিয়ে যান। যাকে যোগ্য মনে হয়, যাকে সৎ মনে হয়, যাকে ক্রেডিবল মনে হয়, আপনার যোগ্য নেতৃত্ব মনে হয় তাকেই ভোট দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।